আসসালামু আলাইকুম সবাইকে। নাইমস ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটি, সেটি হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ। আজকের ক্লাস থাকছে তোমাদের এই চ্যাপ্টারের ফুললি বেসিক এবং থিওরিটিক্যাল কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হবে এবং পাশাপাশি গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছ এবং সূত্র সিলেক্ট করতে বা কোনটা কখন বসবে, কি হবে না হবে, সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আজকের ক্লাস করার ফলে তোমাদের এই চ্যাপ্টারের বেসিকের পাশাপাশি থিওরিটিক্যাল বিষয় এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি স্পেশাল এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের ক্লাস করার পর তোমার এই চ্যাপ্টার নিয়ে আর কখনোই কোনো সমস্যা বা বেসিক নিয়ে থিওরিটিক্যাল বিষয় নিয়ে আর কখনোই কোনো সমস্যা দেখা দিবে না ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাস করার ফলে তোমার গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। এবং তোমাদেরকে আমি আরেকটা জিনিস ইনশিওর করতে চাচ্ছি, তোমরা যদি কখনোই এই চ্যাপ্টারটা আগে নাও পড়ে থাকো এবং যদি পড়েও থাকো এবং পড়ার ফলেও যদি তুমি বিষয়টা না বুঝতে পারো বা এই চ্যাপ্টারটা না বুঝতে পারো, তোমরা শুধুমাত্র আজকের এই ক্লাসটা কয়েকটা মিনিট ক্লাসটা দেখো, দেখার পর দেখবে ইনশাআল্লাহ তোমাদের কাছে এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং খুবই একটা মজাদার চ্যাপ্টার হিসেবে বিবেচিত হবে। আসলে দেখবে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। চ্যাপ্টারের নাম যেহেতু পদার্থের অবস্থা এবং চাপ, তাহলে পদার্থের অবস্থা জিনিসটা আসলে কি? পদার্থের অবস্থা আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে আমরা এই বিষয়টা পড়ে আসছি যে পদার্থের তিনটা অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে আমার মনে হচ্ছে না যে আসলে কঠিন, তরল এবং বায়বীয় জিনিসটি তোমাদেরকে পড়ানো উচিত। তাহলে এখন দেখো, আমরা এই চ্যাপ্টারের প্রথম এবং সর্বপ্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা হচ্ছে চাপ। হ্যাঁ, চাপ জিনিসটা আসলে কি? প্রেসার। হ্যাঁ, চাপ হচ্ছে প্রেসার। আসলে আমাদের বিভিন্ন রকমের চাপ বা প্রেসার থাকে না, কারো লেখাপড়ার প্রেসার, কারো কাজের প্রেসার, কারোর এই প্রেসার সেই প্রেসার, বিভিন্ন ধরনের প্রেসার আমাদের মাথার মধ্যে ক্রিয়েট হচ্ছে বা হয়। তাহলে আমাদের এমন এমন অনেক প্রেসার আছে অনেকের, যে প্রেসারগুলো আমরা নিজেও নামও জানি না আসলে। তো ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা পদার্থবিজ্ঞান যেহেতু পড়তেছি, পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে আমরা চাপ জিনিসটাকে একটু সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথমে যদি ডেফিনেশনটা দেখি, আসলে চাপের ডেফিনেশন জিনিসটা, তাহলে দেখি আমরা পদার্থবিজ্ঞান কিভাবে আমাদের কাছে সেই বিষয়টা ইন্ট্রোডিউস করে। দেখো, প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এই সংজ্ঞাটা যদি আমরা ফর্মুলা অথবা সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? এরকম হবে আসলে বিষয়টা, যে ধরি এ একক ক্ষেত্রফলের উপর এফ বল প্রয়োগ করা হলো, এরপর একক বলছে না, তাহলে কি হবে? এই যে আমরা ছোটবেলা ঐকিক নিয়ম করছি না, এইটার মতো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হবে কি? প্রযুক্ত বল এফ বাই এ, অর্থাৎ প্রেসার ইজ ইকুয়াল টু কি? এফ বাই এ। এখন দেখো, প্রেসার ইজ ইকুয়াল টু এফ বাই এ, এই সূত্রটাকে যদি আমরা বাস্তবিকভাবে একটু তোমাদের সামনে যদি একটু আলোচনা করি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো সহজ এবং বিষয়টা বাস্তবিক মনে হবে আসলে। দেখো, আমি যদি ধরো এ মানে ক্ষেত্রফল, এফ মানে কি? বল। এফ ইজ ইকুয়াল টু কি হয়? এফ ইজ ইকুয়াল টু এম এ হয়, আবার এফ ইজ ইকুয়াল টু কি হয়? এম জি হয়, আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি হয়। আমরা যে সবসময় বলি না ওজন, ওজন আসলে বিষয়টা হচ্ছে কি? আসলে ভর। ওজন হচ্ছে কি? ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। এখন আমি বোঝার স্বার্থে তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, আর তোমার ওজনটা হচ্ছে ধরো 300 নিউটন, ঠিক আছে? 300 নিউটন। এই ভর আর ওজন কিন্তু একরকম না আসলে। তুমি যদি অভিকর্ষ ত্বরণ দ্বারা তোমার ভরকে গুণ দাও, তখন তোমার আসলে ওজনটা বের হচ্ছে। তাহলে আমি বোঝার স্বার্থে ধরছি তোমার ওজনটা হচ্ছে কি 300 নিউটন। তুমি যদি এই 300 নিউটন ওজন নিয়ে যদি তোমার ফ্রেন্ডের পায়ের উপরে দাঁড়াও, তোমার ফ্রেন্ড যতটা না কষ্ট পাবে, যদি তোমার আরেকটা মোটা ফ্রেন্ড যদি ধরো 500 নিউটন ওজনের যদি কোনো একটা ফ্রেন্ড যদি তার পায়ের উপরে দাঁড়ায়, তাহলে কি হবে? সে কি বেশি কষ্ট পাবে না বা বেশি ব্যথা পাবে না, অর্থাৎ বেশি চাপ প্রয়োগ হবে না? সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আসলে কোনো বস্তুর উপরে তুমি যত বেশি বল প্রয়োগ করবে, তার উপর তত বেশি প্রেসার ক্রিয়েট হবে, ঠিক আছে? এখন দেখো, এখন যদি আমরা প্রেসার এবং ক্ষেত্রফলের মধ্যে যদি একটু বিষয়টা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রেসার এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা হচ্ছে তোমার ব্যস্তানুপাত। অর্থাৎ তুমি যদি ক্ষেত্রফল বাড়াও, তাহলে কি হবে? প্রেসারটা কমবে। আর যদি তুমি কি করো? ক্ষেত্রফলটা কমিয়ে দাও, তাহলে প্রেসারটা বাড়বে। এটা সহজ একটা উদাহরণ হচ্ছে, ধরো তুমি তোমার সেম ভাবে তুমি তোমার ফ্রেন্ডের পায়ের উপরে একটা প্লেন কি হবে? ধরো এখন তুমি, হ্যাঁ, তোমার যে মোটা যে ফ্রেন্ডটা আছে তাকে তুমি বাসায় পাঠিয়ে দিয়েছো, এখন তোমার ফ্রেন্ডের পায়ের উপরে কি করবা? তুমি নিজে একটা ধরো শু আছে না, শু জুতা, সেটা নিচেরটা কি হয়? প্লেন হয় না? তুমি সেই শু জুতাটা পরে যদি তোমার ফ্রেন্ডের পায়ের উপরে দাঁড়াও, তোমার ফ্রেন্ড যতটুকু না
বল প্রয়োগ করবে। তুমি যদি তোমার একটা হাই হিল জুতা পরে যদি তোমার ফ্রেন্ডের পায়ের উপরে দাঁড়াও, তখন কি হবে আসলে বিষয়টা? তখন কি তোমার ফ্রেন্ডের পাটা কি আসলে ছিদ্র হয়ে যাওয়ার মতো অবস্থা হবে না? তখন আসলে আমরা কি বুঝলাম যে ক্ষেত্রফল যত কম হবে প্রেসার তত বেশি হবে। অথবা তুমি একটা আলপিং দিয়ে কল্পনা করতে পারো, আলপিং এর যে অপর সাইড যে আছে, অপর সাইডটা দিয়ে যদি তুমি কি করো, হাতের মধ্যে খোঁচা দাও, তুমি যতটা না ব্যথা পাবে, তুমি যদি আলপিং এর চিকন অংশটা দিয়ে যদি হাতের মধ্যে খোঁচা দাও, তখন কিন্তু কি হবে, বেশি ব্যথা পাবে। তাহলে আমরা কি বুঝলাম, যত বেশি বল প্রয়োগ করা হবে তত বেশি কি হবে, প্রেসার ক্রিয়েট হবে, আর যত কম ক্ষেত্রফল হবে তত বেশি কি হবে, প্রেসার ক্রিয়েট হবে। তাহলে আমরা চাপ জিনিসটা খুবই সহজে বুঝতে পারলাম। তারপরে আর টপিকস হচ্ছে আমাদের ঘনত্ব। এখন আমরা শিখবো ঘনত্ব। ঘনত্বের ডেফিনিশনটা যদি আমরা একটু পড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে প্রতি একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলে। এখন আমরা চাপের ক্ষেত্রে ডেফিনিশন থেকে যেভাবে সূত্র বের করছি, এটা থেকে আমরা সেম ভাবে সূত্র বের করব। তাহলে দেখো, ধরি বি আয়তনের কোন বস্তুর ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের কোন বস্তুর ভর হচ্ছে কি, অর্থাৎ ঘনত্বর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব ইজ ইকুয়াল টু, অর্থাৎ র ইজ ইকুয়াল টু কি, এম বাই ভি। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখো, আগেরটার মতো যদি আমি আবার যদি একটু এক্সপ্লেন করি, তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে, যার ভর যত বেশি তার ঘনত্ব তত বেশি, এবং যার আয়তন যত বেশি তার ঘনত্ব তত কম। অর্থাৎ আয়তন যদি বাড়াও তাহলে ঘনত্ব কমে, আয়তন কমালে ঘনত্ব বাড়ে। আর আমরা যদি এটা দিয়ে বাস্তবিক কিছু উদাহরণ দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো সহজ হবে বলে আমি মনে করি। ধরো আমরা যখন কি করি, চুলার মধ্যে ধরো তুমি পানি বসাইছো, হ্যাঁ, তাহলে এটার মধ্যে কি করা হয়, তাপ প্রয়োগ করা হয় না? আর আমরা জানি তাপ প্রয়োগে কোনো বস্তু প্রসারণ ঘটে। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের পরে, আমরা যখন ষষ্ঠ অধ্যায় পড়বো তখন বিস্তারিতভাবে তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র জেনে রাখো, কোনো বস্তুর উপর যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে সেক্ষেত্রে তার আয়তনটা বৃদ্ধি পায়। এখন দেখো, কোনো বস্তুর উপর যখন তুমি তাপ প্রয়োগ করতেছো, তখন কি প্রথমে এই যে নিচের লেয়ারের যে পানিগুলো আছে সেগুলো কি করবে, আসলে তাপ গ্রহণ করবে এবং প্রসারিত হবে। হ্যাঁ, তাপ গ্রহণ করবে এবং কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। আর আমরা জানি কি, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কমতে থাকে। তাহলে ঘনত্ব কমলে কি হবে, নিচের লেয়ারের পানিগুলো যখন ঘনত্ব কমে যাবে তখন কি, সেটা উপরে চলে যাবে, আর উপরের ঘনত্ব যেগুলা পানির বেশি সেগুলা কি হবে, নিচে চলে আসবে না? এইভাবেই কিন্তু আসলে এই প্রসেসের মাধ্যমে কিন্তু কি হয়, সকল পানিগুলা গরম হয়। আরো একটা সহজ যদি উদাহরণ দিই, ধরো ডিম। ডিমের ক্ষেত্রে আমরা কি করি, যখন আমরা ডিমটা পানির মধ্যে দেই, যদি ডিমটা যদি কি হয়, ভেসে থাকে পানির উপরে, তখন আমরা বুঝি যে আসলে না, ডিমটা নষ্ট। এবং যদি ডিমটা যদি পানিতে ডুবন্ত অবস্থায় থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে না, আসলে ডিমের ঘনত্বটা পানির চাইতে বেশি এবং ডিমটা ভালো আছে। আরো একটা যদি আমি উদাহরণ দিই, ধরো ফানুস, একটা রোমান্টিক উদাহরণ দিচ্ছি। পদার্থ কিন্তু বুঝলে, এবং পদার্থটা কিন্তু একটা রোমান্টিক বিষয়। আচ্ছা দেখো, ফানুস, তখন কি হয়, আসলে ফানুসের মধ্যে কি করা হয়, মোমবাতি যখন তুমি জ্বালাও, হ্যাঁ, জ্বালিয়ে যখন এটাকে উড়িয়ে দাও, তখন এটা আসলে কিভাবে উড়ে, এই যে ভিতরের যে বাতাসগুলো আছে না, এটা তাপ পায়। হ্যাঁ, তাপ পাওয়ার ফলে কি হয়, ভিতরে বাতাসগুলোর ঘনত্ব অটোমেটিক্যালি কি হতে থাকে, কমতে থাকে, এবং বাইরের যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলোর ঘনত্ব কিন্তু কমে না। যার কারণে ফানুসের ভিতরের বাতাসগুলো যখন ঘনত্ব কমে যায় এবং বাইরের বাতাসের ঘনত্ব যখন কমে না, তখন এগুলো উপরে উঠতে থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা যে আসলে ঘনত্বের বিষয়টা কি, পানি দিয়ে বোঝালাম, পানি দিয়ে বোঝালাম, তারপরে ডিম দিয়ে বোঝালাম, তারপরে তোমার কি ফানুস দিয়েও বুঝিয়ে ফেললাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন চলে যাবো আমরা পরের টপিক্সে। পরের টপিক্সের নামটা হচ্ছে গিয়ে কি, তোমার পরের টপিক্সের নামটা হচ্ছে তরলের অভ্যন্তরের চাপ। হ্যাঁ, তাহলে দেখো, তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। আর আমরা যদি চিত্রের মাধ্যমে যদি দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে এই বিন্দুতে চাপ বের করতে বলা হয়েছে, হ্যাঁ, তাহলে এই বিন্দুতে আমরা কি বের করব, এই বিন্দুতে চাপ বের করবো। আচ্ছা, আমি যদি একটা সহজ উদাহরণ দিই, ধরো অনেক সময় দেখা যায় কি, ধরো একটা গ্রামে যদি ধরো ঝগড়া লাগে, এই বাসার সাথে যদি অন্য বাসার যদি ঝগড়া লাগে, তখন কি করে, এই বাসার মানুষজনই অন্য বাসার মানুষজনের সাথে কি করে, ঝগড়ায় লিপ্ত হয়। সাধারণত বাইরের যে মানুষগুলো আছে সেগুলো প্রথমত ঝগড়ায় লিপ্ত হয় না। তাহলে এই জায়গায় বিষয়টা এইরকম যে আসলে যখন এই জায়গার মধ্যে পানিটা ছিল, যখন তুমি সিলিন্ডারটা এটার মধ্যে ডুবালে, তখন আসলে কি হয় বিষয়টা, এই জায়গার মধ্যে যে পানিগুলা ছিল সেই পানিগুলার জায়গায় কি এই সিলিন্ডারটা দখল করে ফেলছে না? অবশ্যই দখল করে ফেলছে। তাহলে যেই স্থানের বা যতটুকু পানির জায়গায় এই সিলিন্ডারটা দখল করেছে, সেইটুকু পানি কিন্তু এটার উপরে কি করবে, আসলে বলটা প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে যদি আমরা এইভাবে বলতে পারি যে আসলে অপসারিত তরলের ওজনই হচ্ছে গিয়ে কি, তোমার প্রযুক্ত বল। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা অর্থাৎ যতটুকু তরলের জায়গা সে অপসারণ করেছে, অর্থাৎ জায়গা দখল করেছে, ঠিক ততটুকুই পানি কি করবে, তার উপরে প্রযুক্ত বল করবে। তাহলে
প্রযুক্ত বল প্রয়োগ করবে, তাহলে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, অপসারিত তরলের ওজন। তাহলে এখন আমরা লিখতে পারি যে F ইজ ইকুয়াল টু কি, F ইজ ইকুয়াল টু তরলে অপসারিত তরলের ওজনের সূত্র আমরা একটু আগে পড়েছি যে ওজনের সূত্র কি, mg। হ্যাঁ, mg। আমরা একটু আগে শিখেছি যে আসলে র ইজ ইকুয়াল টু কি, র ইজ ইকুয়াল টু m/v, অর্থাৎ আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু কি, র ভি। তাহলে আমরা m এর জায়গায় কি লিখতে পারি, র ভি, আর জিটা জি। এখন দেখো অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আসলে বিষয়টা এরকম যে আসলে সিলিন্ডারের কি দেওয়া নাই, সিলিন্ডারের মধ্যে তোমার ডিরেক্টলি আয়তনটা দেওয়া নাই, তখন সিলিন্ডার আকৃতির আয়তনের সূত্রটা আসলে কি, সিলিন্ডার আকৃতির আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইনটু এইচ। তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখলাম, এইচ, এবং রোটা তো জায়গায় রয়ে গেছে, এবং জি। তাহলে আমরা ফর্মুলাটা কি পেলাম, F ইজ ইকুয়াল টু তোমার কি, এইচ রো জি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার কি, কোনো বিন্দুতে অর্থাৎ তরলে নিম্নজিত অবস্থায় অথবা তরলের ভিতরে কোনো বিন্দুতে কি করা, যে বল প্রয়োগ করার সূত্র হচ্ছে এটা। এখন আমরা এই সূত্র থেকে আমরা প্রয়োগ করে কি বের করব, আসলে চাপ নির্ণয়ের সূত্রটা বের করব। তাহলে চাপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ না। তাহলে যদি আমি এফ এর জায়গায় যদি এফ এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হয়, এইচ রো জি, আর নিচে এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এইচ রো জি। তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু কি, এইচ রো জি। এখন দেখো আমরা কি বুঝতে পারলাম, প্রেসার কি, প্রেসার কিসের উপর ডিপেন্ড করছে, উচ্চতা এবং কি র এবং অবিকর্ষ ত্বরণের উপর, ঠিক না। তাহলে দেখো উচ্চতা, যত বেশি উচ্চতা হবে তত বেশি কি হবে, প্রেসার ক্রিয়েট হবে, যত বেশি ঘনত্ব বাড়বে তত বেশি প্রেসার ক্রিয়েট হবে। এটা একটা বাস্তবিক উদাহরণ যদি আমি দিই, ধরো যারা 10 তলা 20 তলা বা 5 তলা বা 6 তলা বিল্ডিং এ থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পানির ট্যাঙ্কটা কি থাকে, অনেক উপরে থাকে। তখন গ্রাউন্ড ফ্লোরে যারা থাকে অর্থাৎ নিচতলায় যারা থাকে তাদের কিন্তু পানির প্রেসারটা অনেক বেশি থাকে, কারণ কি, অনেক উচ্চতা থেকে পানিটা নেমে আসে না, যার কারণে গ্রাউন্ড ফ্লোরে কি থাকে, তোমার পানির প্রেসারটা অনেক বেশি থাকে, যার কারণে তারা কি করে, টেপের মুখে বা টেপের মাথায় কি করে বিশেষ ধরনের একটা লাগিয়ে দেয়, যাতে করে পানির স্পিডটা তারা কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেসারটা হচ্ছে কি, যত বেশি উচ্চতা হবে, যত বেশি উপর থেকে আসবে এবং যত বেশি ঘনত্ব বাড়বে তত বেশি তার উপরে প্রেসার ক্রিয়েট হবে। আশা করি এই টপিকটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা শিখবো এই চ্যাপ্টারের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে প্লবতা। প্লবতা জিনিসটার সাথে আমরা বরাবরই সবসময় পরিচিত। আসলে জিনিসটা হচ্ছে এইরকম যে তরল পদার্থ আমাদেরকে যে উপর দিকে একটা ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, সেটাকে আসলে প্লবতা বলা হয়। বিষয়টা আসলে কিরকম, তুমি আজকে এই বিষয়টা একটু টেস্ট করতে পারো। তুমি কি করতে পারো, আজকে ওয়াশরুমে গিয়ে তুমি কি করতে পারো, এক বালতি পানি নিয়ে একটা মগ দিয়ে একেবারে বালতির একবার নিচ থেকে তুমি এক মগ পানি উঠিয়ে নিয়ে আসো, দেখো তোমার ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা লাগছে। এবং বালতিটা যখন তুমি খালি করে নিচ থেকে তখন তুমি পানিটা আনতে যাবা, তখন তোমার কিন্তু আরো বেশি বল প্রয়োগ করা হচ্ছে। কারণটা হচ্ছে কি, যখন তুমি পানি পূর্ণ অবস্থায় যখন তুমি নিচ থেকে পানিটা আনছো, তখন কি হচ্ছে, তোমার যে পানিটা তোমার উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে। অথবা এই যে নৌকাগুলা ভাসছে বা জাহাজ ভাসছে, এই যে এটার পিছনের কারণ হলো গিয়ে কি, পানির ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা। তাহলে আমরা যদি আগে ডেফিনেশনটা পড়ি তাহলে তুমি আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। বিষয়টা কি, দেখো যে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। অর্থাৎ আমরা যে বিষয়টা বলছি সেই বিষয়টা, অর্থাৎ কোন একটা কোন একটা পদার্থের উপর যখন তরল বা বায়বীয় পদার্থ উপর দিকে যে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেটাকে আমরা কি বলি, আসলে সেটা কি বলা হয়, আমরা যে আসলে প্লবতা বলে থাকি। এখন দেখো প্লবতা জিনিসটা যদি আমাদেরকে বের করতে বলা হয় তাহলে আমরা কিভাবে বের করব। ধরো তোমাকে বলা হলো যে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডার উপরে প্লবতার কাজটা কতটুকু আসলে, অর্থাৎ প্লবতা মানে কি, ঊর্ধ্বমুখী বল। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু আগে দেখেছি যে এফ ইজিক্যাল টু কি, এফ ইজিক্যাল টু এ এইচ রো জি না। হ্যাঁ জি। এই ক্ষেত্রে যদি আমি প্রথমে F1 অর্থাৎ এই জায়গার যদি বলটা যদি বের করি তাহলে কি হচ্ছে H1, এবং তারপর যদি আমরা H2 এই জায়গার পরিমাণটা যদি বের করি সেক্ষেত্রে হচ্ছে কি F2 ইজিক্যাল টু কি H2 রো জি। এখন আমরা যদি এই পুরোটা থেকে যদি এই উপরের অংশের বলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা সিলিন্ডারের উপরে প্রযুক্ত বলটা পাচ্ছি আসলে। তাহলে আমরা কি করব, F2 মাইনাস যদি আমরা F1 করে দিই তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এইরকম যে আসলে তখন দেখবে যে আসলে H2 মাইনাস H1 টা যদি আমরা করে দিই তাহলে আলটিমেটলি কি থাকছে, আমাদের এই উচ্চতাটা থাকছে না, তাহলে আসলে হচ্ছে কি H2 আর H1 এর বদলে কি হয়ে যাচ্ছে, সেটা H হয়ে যাচ্ছে, H রো জি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আসলে কি হচ্ছে কি, তোমার আসলে এইটাই হচ্ছে তোমাদের F ইজিক্যাল টু কি লিখতে পারি, তাহলে আমরা F ইজিক্যাল টু AH রো জি। আসলে এইটাই ঘুরে ফিরে একই সূত্র।
আমরা আরো বেশি ক্লিয়ার হবো যখন আমরা আর্কিমিডিসের সূত্রটা পড়বো, তখন আমরা এই বিষয়ে আরো বেশি ক্লিয়ার ধারণা পাবো। এখন দেখো আর্কিমিডিসের সূত্র বিষয়টা আসলে কি বলা হয়েছে। কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবানো হলে বস্তুর হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এবং আমি পাশে তোমরা বোঝার ক্ষেত্রে এবং তোমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করো সেই ক্ষেত্রে বোঝার জন্য আমি আরো কিছু এক্সট্রা করে লিখে দিয়েছি, সেটা হচ্ছে প্লবতা সমান, ঊর্ধ্বমুখী বলের সমান, কার্যকর বলের সমান, এই সবগুলা। অর্থাৎ অপসারিত তরলের ওজন এবং বস্তুর হারানো ওজন এবং তোমার প্লবতা, ঊর্ধ্বমুখী বল এবং কার্যকর বল একই সমান হবে। এখন যদি এই বিষয়টা যদি আমি তোমাকে একটু এক্সপ্লেন করে বলি যে বস্তুর হারানো ওজন এবং অপসারিত তরলের ওজনের সমান বিষয়টা আসলে তুমি যদি কি করো, একটা 10 নিউটন ওজনের যদি একটা মার্বেল যদি এটার মধ্যে দাও, তাহলে ঘটনাটা কি হবে, কিছু পরিমাণ পানি কি বাইরে পড়ে যাবে না? অবশ্যই কিছু পরিমাণ পানি বাইরে পড়ে যাবে। এখন দেখো এই যে বাইরে যে পানিটা পড়লো এটি তো অপসারিত তরল। এখন এই তরলের অপসারিত তরলের ওজনটা আমরা কি বলছি, আমরা বলছি যে বস্তুর হারানো ওজনের সমান। তুমি যখন 10 নিউটন ওজনের যে মার্বেলটা যখন সাধারণভাবে হাতে নিবা আর যখন তুমি পানির মধ্যে দিয়ে হাতে নিবা, তখন কিন্তু তোমার কাছে ওজনটা কম মনে হবে। ধরো তোমার কাছে স্বাভাবিকভাবে ওজনটা মনে হচ্ছে 10 নিউটন, কিন্তু যখন তুমি কি করবে পানির মধ্যে দিয়ে দিবে তখন তোমার কাছে ধরো মনে হচ্ছে যে আসলে 7 নিউটন। তাহলে কতটুকু ওজন হারালো? 3 নিউটন ওজন হারালো না? এই যে অপসারিত তরলের ওজন, এটা হচ্ছে তোমার কি 3 নিউটন। এখন দেখো, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো পদার্থটা কি হয়, পানিতে নিম্নজিত অবস্থা থাকে, ডুবন্ত অবস্থা থেকে, আবার ভাসমান অবস্থা থাকে। বিষয়টা আসলে কি, দেখো যদি কোনো পদার্থকে বা কোনো বস্তুকে যদি তুমি পানির মধ্যে দিয়ে দাও, বস্তুর ওজনটা যদি কি হয় পানির ঊর্ধ্বমুখী বলের চাইতে, অর্থাৎ বস্তুর ওজনটা যদি কি হয়, এই যে বস্তুর ওজনটা যদি পানির ঊর্ধ্বমুখী বলের চাইতে বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজনটা যদি পানির ঊর্ধ্বমুখী বলের চাইতে বেশি হয়, তখন বস্তুটা কি হবে, ডুবে যাবে। হ্যাঁ, আর তারপর যদি দেখা যায় যে বস্তু এবং পানির যে ঊর্ধ্বমুখী বলটা আছে দুইটার ওজন বা বল একই, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডুবন্ত অবস্থায় ভাসবে। ঠিক আছে, ডুবন্ত অবস্থায় ভাসবে। এবং যদি দেখা যায় যে বস্তুর ওজনের চাইতে তরলের ঊর্ধ্বমুখী বলটা বেশি, সেক্ষেত্রে দেখা যাবে সেটা কি হবে, ভাসবে। আমরা যে বড় বড় জাহাজ দেখি বা নৌকা দেখি বা বিভিন্ন ধরনের যে যানবাহন গুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু এই যে থিওরিটা কি করা হয়, অ্যাপ্লাই করা হয়ে থাকে। আসলে যখন আমরা দেখি জাহাজের নিচের এই যে এটা কি থাকে, অনেক বড় লেয়ারে থাকে না? হ্যাঁ, অনেক বড়। এটার কারণ হচ্ছে কি, যাতে সে বেশি পরিমাণে কি করতে পারে, তরল যাতে করে তার যে ওজনটা আছে ওজনের চাইতে বেশি পরিমাণে যাতে কি করতে পারে, তোমার তরলটা অপসারণ করতে পারে এবং সে যাতে ভাসমান অবস্থায় থাকতে পারে। এখন আমরা শিখতে যাচ্ছি আজকে ক্লাসে পরবর্তী টপিকস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস গুলোর মধ্যে একটি প্যাসকেলের সূত্র। বিজ্ঞানী ব্লেইস প্যাসকেল এই সূত্রটা আবিষ্কার করে দিয়ে গেছেন এবং পাশাপাশি এই সূত্রের উপর ভিত্তি করে খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন আবিষ্কার করা হয়েছে। সেই মেশিনটার নাম হচ্ছে হাইড্রোলিক মেশিন। এই মেশিনটার সাহায্যে আমরা কম বল প্রয়োগ করার মাধ্যমে বেশি বল পাচ্ছি। অর্থাৎ তুমি কম বল প্রয়োগ করবা, সেটা থেকে তুমি বেশি বল পেয়ে যাবে। অর্থাৎ এই মেশিনটার কাজ হচ্ছে কম বলকে কাজে লাগিয়ে বেশি বেশি বল প্রডিউস করে। আমরা মেশিনটা সম্বন্ধে একটু পরে আলোচনা করব, তার আগে আমরা প্যাসকেল স্যারের যে সূত্রটা আছে সেই সূত্রটা নিয়ে আগে আলোচনা করি। দেখো সবার আগে কি দেওয়া আছে, যে আবদ্ধ পাত্রের তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। সংজ্ঞাটা দেখতে অনেক বড় হলেও কিন্তু খুব ইজি। আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বিষয়টা খুব তোমার কাছে ক্লিয়ার হবে আশা করি। দেখো ধরো এটা একটা বেলুন, ঠিক আছে? তাহলে তুমি এই বেলুনটার ভিতর কি আছে, বায়বীয় পদার্থ আছে। তখন তুমি কি করলা, এটার উপরে ধরো 10 প্যাসকেল কি করলা, চাপ প্রয়োগ করলা। অর্থাৎ তুমি যদি এটার উপরে 10 প্যাসকেল চাপ প্রয়োগ করো, অর্থাৎ প্যাসকেলের সূত্র অনুযায়ী কি হবে, প্যাসকেলের সূত্র অনুযায়ী সে চাপটা কিছুমাত্র না কমে সব দিকে কি হবে, লম্বভাবে এবং সমানভাবে সঞ্চালিত হবে এবং লম্বভাবে কি করবে, ক্রিয়া করবে। অর্থাৎ এদিক দিয়ে তুমি 10 প্যাসকেল যে চাপটা প্রয়োগ করলা, সেই চাপটা একটুকু কমবে না, 10 প্যাসকেলই থাকবে। সেই 10 প্যাসকেলটাই কি করবে, সব দিক দিয়ে সমানভাবে লম্ব বরাবর কি করবে, অর্থাৎ সোজাসুজি ভাবে কি করবে, তোমার চাপ প্রয়োগ করবে। এই যে এই উদাহরণটার মাধ্যমে তুমি কি করতে পারো, প্যাসকেলের সূত্রটা বা সংজ্ঞাটা তুমি মনে রাখতে পারো। তারপর আমরা চলে যাচ্ছি আসলে যে আমাদের হাইড্রোলিক মেশিনটা আসলে কিভাবে কাজ করে বা কি হয় না হয় সেই বিষয়টা আমরা দেখবো আসলে। হ্যাঁ, এখন দেখো ধরো এদিক দিয়ে তুমি কি করলা, F1 বল প্রয়োগ করলা। ঠিক আছে, F1 বল প্রয়োগ করলা এবং এটার ক্ষেত্রফলটা আসলে কত, এই যে ক্ষেত্রফলটা ধরো A1। তাহলে এটার উপরে চাপ কতটুকু পড়লো, চাপ হচ্ছে কি তোমার P1 F1/A1। অর্থাৎ তুমি যে চাপ প্রয়োগ করলা, চাপের সূত্র থেকে আমরা পেয়েছি যে চাপ কি F1/A1। ঠিক আছে, তাহলে দেখো প্যাসকেলের সূত্র অনুযায়ী কি বলা হয়েছে, যে এই জায়গার মধ্যে তুমি যতটুকু পরিমাণ চাপ দিবে, এটা তো আবদ্ধ পাত্র,
ঠিক আছে, এটা আবদ্ধ পাত্র। হ্যাঁ, এটার মধ্যে তুমি তরল অথবা বায়বীয় যেটাই হোক না কেন, আবদ্ধ পাত্র হলেই হলো। এখন দেখো তারপর কি হবে, দেখো তো এই যে সমানভাবে কি হবে সব দিক দিয়ে কি, এই যে প্রেসারটা তুমি দিলা, এই প্রেসারটাই কি সব জায়গায় কি হবে সমানভাবে লম্বভাবে কি হবে না? তাহলে এদিক দিয়েও তো সমানভাবে কি হবে, ক্রিয়াটা হবে। তাহলে দেখো তো এই জায়গাতে তুমি যে চাপটা তুমি প্রয়োগ করলা, এই একই চাপটা কি হচ্ছে এদিক দিয়ে প্রডিউস হচ্ছে না? আচ্ছা, এখন দেখো এটা তো তাহলে হলো কি তোমার P1 F1 A1, ঠিক না? তাহলে এটা কি ধরা যায়, এটা ধরা যায় তোমার A2। তারপরে কি এটার মধ্যে যে বলটা এসে অনুভূত হবে সেটা হচ্ছে কি F2, এবং এটার মধ্যে যে চাপটা প্রডিউস হবে সেটা হচ্ছে কি তোমার কি P2। এখন ভালোভাবে তুমি বুঝো তো, এই জায়গার মধ্যে তোমার P1 এর মানটা যতটুকু, P2 এর মানটাও কি একই না? আমরা তো আগে থেকে জানলাম যে আসলে এদিক দিয়ে তুমি যতটুকু পরিমাণ কি করবে চাপ বা প্রেসার ক্রিয়েট করবে, সেম পরিমাণ প্রেসারটা এই দিক দিয়ে এসে সমানভাবে ক্রিয়া করবে। তাহলে P1 ইজ ইকুয়াল টু কি P2 না? হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে যদি আমরা এখন একটা বের করতে চাই, তাহলে দেখো তো আমরা জানি P ইজ ইকুয়াল টু কি, P ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে F বাই A, ঠিক না? তাহলে F ইজ ইকুয়াল টু কি হবে, F ইজ ইকুয়াল টু PA না? F ইজ ইকুয়াল টু PA। তাহলে দেখো তো আমি যদি এই জায়গার মধ্যে F2 এর মানটা লিখতে যাই, তাহলে P এর মানটা কত, P1 ইজ ইকুয়াল টু কি P2 না? তাহলে P1 এর মানটা সমান P2 এর মানটা না? তাহলে P2 এর মানটা কত হবে আসলে, P2 এর মানটা এই যে এটা যদি আমি 2 ধরি, এটা 2 এটা 2, তাহলে P2 এর মানটা কি P1 এর সমান না? তাহলে P1 এর মানটা আর P2 এর মানটা একই। তাহলে আমি লিখতে পারি আসলে P2 এর জায়গায় কি লিখতে পারি F1 বাই A1 এবং A2, অর্থাৎ এই যে এটার ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফলটা আমরা লিখছি কি A2। এখন ধরো এটার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার এবং এই যে এটার ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার স্কয়ার। এখন তুমি যদি এদিক দিয়ে যদি 100 নিউটন বল প্রয়োগ করো, তাহলে এদিকে এসে কত হয়ে যাবে বলো তো, বলটা 10 গুণ 100 মানে 1000 নিউটন বল তুমি পাচ্ছ। তাহলে মেশিনটা খুবই সহজ করে দিচ্ছে আমাদের জীবনটাকে। হ্যাঁ, এখন দেখো তাহলে এটার সবচেয়ে, এটার সূত্রটা হচ্ছে কি তোমার F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই A1। এই সূত্রটা হচ্ছে কি তোমার অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। অনেক কাজে লাগবে বলতে তোমার হাইড্রোলিক মেশিন মানে এই সূত্র। হ্যাঁ, যত উদ্দীপকের মধ্যে দেখবা যে তোমার হাইড্রোলিক মেশিন মানিয়ে তোমার হচ্ছে কি এই সূত্র। আশা করি এই যে প্যাসকেলের সূত্রটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখতে যাচ্ছি আজকে ক্লাসের পরবর্তী টপিকস, অর্থাৎ টরিসেরি পরীক্ষা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই পরীক্ষাটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলেই তুমি বুঝতে পারবে যে বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়া অফিসের যে অফিস থেকে যে আমাদেরকে আগে থেকে পূর্বাভাস দেওয়া হয় যে আজকে বা 2-3 দিন ধরে কি হবে, প্রচুর বৃষ্টিপাত হবে অথবা যে খুব রৌদ্র থাকবে বা ঘূর্ণিঝড় হবে, এই যে পূর্বাভাসগুলো কিভাবে তারা দেয়, আজকের এই টরিসেরি পরীক্ষার মাধ্যমে তুমিও খুব সহজে বুঝতে পারবে যে এই বিষয়গুলো কিভাবে আসলে সংঘটিত হচ্ছে। তাহলে আমরা টরিসেরি পরীক্ষাটা আগে ভালোভাবে পর্যবেক্ষণ করি। তো বিজ্ঞানী কি করেছিল, তখন একটা টেস্ট টিউব অর্থাৎ 100 সেন্টিমিটার একটা টেস্ট টিউব নিয়েছিলেন। তারপর কি করেছে, এই টেস্ট টিউবটা পরিপূর্ণভাবে পারদ দ্বারা পূর্ণ করা হয়েছে এবং পাশাপাশি একটা পাত্রের মধ্যে পারদ নিয়েছে এবং সেই টেস্ট টিউবটাকে আঙুল দিয়ে চাপ দিয়ে সেটাকে নিচের দিকে উপর করে রেখে দিয়েছে। কিছু সময় পর দেখা গেল যে আসলে এই যে 24 সেন্টিমিটার, আমরা আমরা জানি অভিকর্ষ ত্বরণের ফলে কি হয় যে পারদগুলো নিচে চলে যাওয়ার কথা সবগুলো, কিন্তু দেখা গেছে যে 24 সেন্টিমিটার পারদের উচ্চতা নেমে আসার পর, অর্থাৎ 76 সেন্টিমিটার যখন পারদ এই টেস্ট টিউবের মধ্যে আছে, তারপর কি হচ্ছে না, আর তোমার সেই পারদগুলো নিচের দিকে নামছে না। এবং অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে এই 76 সেন্টিমিটার পারদ চাপটাই হচ্ছে বায়ুর স্বাভাবিক চাপ, অর্থাৎ স্বাভাবিক বায়ুর চাপের ক্ষেত্রে কি হবে, পারদের উচ্চতাটা আসলে কত থাকবে, পারদের উচ্চতা থাকবে তোমার 76 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের মাথায় বা আমাদের সবার মাথায় প্রশ্ন রাখতে পারে যে এই 76 সেন্টিমিটার পর আর নামছে না কেন আসলে। ঠিক আছে, তাহলে সেটা বোঝার জন্য আমাদেরকে প্যাসকেলের সূত্রটা আরেকবার রিভিউ করতে হবে যে আসলে কেন কমছে না। দেখো আমাদের কি হচ্ছে, বাইরের যে স্বাভাবিক চাপটা আছে না, সেই চাপটাই তো সেম ভাবে কি করছে, এদিকেও প্রডিউস করছে বা এদিকেও সেম ভাবে প্রয়োগ হচ্ছে। তাহলে এই যে তরল পদার্থের মধ্য দিয়ে এই জায়গাও সেম ভাবে কি হচ্ছে, বায়ুর চাপটা একইভাবে থাকছে না। তাহলে এই যে স্বাভাবিক চাপের কারণে কি হচ্ছে না, তোমার বায়ুটা ধরো তোমার আর এই যে চাপটা যে প্রয়োগ করছে, স্বাভাবিক চাপের ক্ষেত্রে তোমার কি হচ্ছে না, 76 সেন্টিমিটার চাইতে কমতেছেও না বাড়তেছেও না। কিন্তু বায়ুর ক্ষেত্রে যদি তোমার অস্বাভাবিক, অর্থাৎ তোমার বায়ুর চাপটা যদি বাড়ে বা কমে, তখন গিয়ে 76 সেন্টিমিটার পারদ চাপের বা উচ্চতাটা কি হতে থাকবে, কমবে বা বাড়বে, সেটাই আমরা এখন দেখবো। ঠিক আছে, তাহলে এখন দেখো অনেক সময় দেখা যায় যে আসলে তাহলে আমরা কিভাবে বুঝবো বা আবহাওয়া অধিদপ্তর গুলো কিভাবে এটা যে পূর্বাভাস দিয়ে দেয়, সেটা এখন আমরা দেখবো আসলে। দেখো ধরো এইটা হচ্ছে কি তোমার কি 76 সেন্টিমিটার পারদ চাপ। এখন হচ্ছে কি যদি কখনো দেখা যায় যে বাইরের
চাপটা বা বাতাসের চাপটা খুব বেশি কমে গেছে, তখন কি হবে দেখো তো, এই দিক দিয়ে যে চাপটা প্রয়োগ করতেছে এই চাপটা কি কমে যাবে না? তখন আস্তে আস্তে কি হবে, তখন আস্তে আস্তে তোমার এই যে পারদের 76 মিটার উচ্চতাটা আছে না, আস্তে আস্তে কি হবে, কমে যাবে। যখন দেখা যায় যে পারদের উচ্চতা ক্রমান্বয়ে খুব দ্রুত হ্রাস পাচ্ছে, তখন আসলে কি বোঝানো হচ্ছে যে বাইরের বায়ুর চাপটা কি হচ্ছে, খুব দ্রুত কমে যাচ্ছে, যার কারণে কি হবে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এবং যেহেতু একটা জায়গার মধ্যে বায়ু শূন্যতা দেখা দিচ্ছে, তাহলে কি হবে, অপর প্রান্ত থেকে বা অন্য প্রান্ত থেকে কি হবে, বায়ুগুলা কি হবে, ছোটাছুটি করে এই জায়গায় শূন্যস্থান পূরণ করার জন্য আসবে না, তখন আসলে কি হবে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা কখনো দেখি অস্বাভাবিক হারে বা খুব দ্রুত কি হচ্ছে, এই যে পারদে 76 মিটারের যে উচ্চতা আছে, সেটা যদি খুব অস্বাভাবিক হারে কমতে থাকে, তাহলে আমরা বুঝবো যে আসলে সেই ক্ষেত্রে উত্তরগুলা বুঝে যে আসলে সেই ক্ষেত্রে খুবই বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। এবং যদি আস্তে আস্তে কমে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে আসলে সেখানে বৃষ্টিপাত হবে। এবং যদি দেখা যায় যে পারদচাপের উচ্চতা 76 মিটার থেকে আরো বৃদ্ধি পেয়ে গেছে, তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো যে আসলে সেখানে ঝলমলে রুদ্র বা উজ্জ্বল রুদ্র দেখা দিবে। তাহলে যত বেশি কি হবে, তোমার পারদের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে, তত বেশি রুদ্র রুদ্র দিবে বা উজ্জ্বল দিন থাকবে। এবং যত বেশি পারদের চাপ যদি দ্রুত কমতে থাকে, তাহলে কি হবে, তাহলে তোমার ঘূর্ণিঝড় হবে। আর যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে কি হবে, তাহলে বৃষ্টিপাত দেখা দিবে। তাহলে আশা করি টুরিস্টের পরীক্ষাটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন তারপর হচ্ছে সূত্র প্রয়োগের অভিনব কিছু ট্রিক্স। সূত্র, এই চ্যাপ্টারের মধ্যে সূত্র যদি তোমার হাইড্রোলিক মেশিন বলে, তাহলেই তোমার এই সূত্র, আর কিছুই নেই। সবার আগে তোমার এই সূত্র, হাইড্রোলিক মেশিন বললেই তোমার এই সূত্র। তারপর পাশাপাশি আমরা এই চ্যাপ্টারে আরো কিছু সূত্র পড়েছি, যেগুলো হচ্ছে কি P = F বাই এটা চাপের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি পানির পানি বা তরল পদার্থ বা বায়বীয় পদার্থের কোনো বিন্দুতে যদি তোমাকে বের করতে বলা হয়, সেক্ষেত্রে F সূত্রটা কি শিখেছি আমরা, AH রো জি। এবং যদি চাপ বের করতে বলা হয়, তাহলে কি হবে, H রো জি। ঠিক আছে। আচ্ছা দেখো, টরিসরির ক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস দেখি। সেক্ষেত্রে হচ্ছে কি তোমার যে 76 সেন্টিমিটার পারদচাপটা হচ্ছে তোমার কি স্বাভাবিক চাপ, হ্যাঁ। এবং সেটা হচ্ছে কি, যদি তুমি প্যাসকেলে যদি তুমি ইয়ে করতে চাও, তাহলে তোমার ক্ষেত্রে হচ্ছে কি তোমার 1,01,325 প্যাসকেল। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার কি বায়ুর স্বাভাবিক। আশা করি আজকে ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো। এবং পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছি যে আমার পদার্থবিজ্ঞান অনলাইন পেইড কোর্সে ভর্তি চলছে বিশাল ডিসকাউন্টে, চাইলে ভর্তি হতে পারো। ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট সেটার মধ্যে ইনরোল করে ফেলেছে, চাইলে ভর্তি হতে পারো। এবং খুব শীঘ্রই আমি আমার যে অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোরও অনলাইন পেইড কোর্স আমি চালু করতে যাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা আমার আশেপাশে আছো, চাইলে সরাসরি অর্থাৎ অফলাইনে এসে আমার কাছে ব্যাচ হিসেবে পড়তে পারো। এখন আমার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।